ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনায় ইইউর স্বস্তি। মিলারের বৈঠক শেষে আমির খসরু। তত্ত্বাবধায়ক সরকার বহালের দাবি সালাউদ্দিন আহমেদের। সাংবাদিকতা নয়, সাধারণ মানুষের মামলাতেই গ্রেপ্তার 15 সাংবাদিক, দাবি আইন উপদেষ্টার। সরকারের বিরুদ্ধে অনলাইনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। শহীদ আবু সাইদ হত্যা মামলার 30 জনের সম্পৃক্ততা মিলেছে, তদন্ত শেষ। রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে তোলা হয়েছে আদালতে। শুনানিতে ডামি নির্বাচনের কথা স্বীকার, বললেন উপায় ছিল না। এবং ডেঙ্গু করোনা সতর্কতার মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু। 11 বোর্ডের 12.5 লাখের বেশি পরীক্ষার্থী। দ্রুত ফল প্রকাশের আশা শিক্ষা উপদেষ্টার। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে, সঙ্গে আছি আমি তানজিলা খান মেম এবং আমি তানজিম শাফিন। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে ইইউ রাষ্ট্রদূত স্বস্তি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। বৈঠকে আগামী নির্বাচন ও বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী সংসদে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করতে যাচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনে অনুদান ঋণের বাইরে গিয়ে উন্নয়ন অংশীদার হতেও আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন অবশ্যই সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে। বিচার বিভাগের নিজস্ব সচিবালয় থাকার প্রয়োজনীয়তা আছে। এটাকে যদি আমরা স্বাধীনভাবে চলতে দিতে হয় বিচার বিভাগকে, তার নিজস্ব সচিবালয় থাকা দরকার। এই বিষয়টা তারাও সমর্থন করে এবং তারা এই ব্যাপারে ফান্ডিং করতেও রাজি আছে। সুতরাং সেটা বোধহয় করছে অলরেডি। পার্লামেন্টের বেলায়ও তাই, তারা চায় পার্লামেন্টে স্ট্রং ক্যাপাসিটি বিল্ডিং করে একটা সচিবালয় থাকবে, যাতে পার্লামেন্টের পারফরমেন্সটা ভালো হয়। নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার দাবি জানিয়েছেন বিএনপি। দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় নির্বাহী বিভাগকে দুর্বল করতে আলাদা কোনো কাঠামো করা যাবে না বলেও জানান তিনি। সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে, সেটা ইনস্টেট হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ আমরা 10 বছরে সীমাবদ্ধ করলাম, সেটা কি আমাদের একটা বড় ধরনের অর্জন নয়? আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে, সাংবিধানিকভাবে, তাহলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে। রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সরকার পরিচালনা করা যাবে না। আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি, তাহলেই প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে। জামায়াতে ইসলামী ও এনসিপির দাবি, এই উপদেষ্টা পরিষদ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবে কাজের মাধ্যমে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। এদিকে এবি পার্টি বলছে, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন বড় রাজনৈতিক দল ও আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা। বিস্তারিত থাকছে সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। লন্ডন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার একান্ত আলাপে মূলত কী কথা হয়েছে, সেটি এখনো কি প্রকাশ হয়েছে? এমন প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনে। সাথে দ্বিমত আছে বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়েও। তবে দুই শীর্ষকর্তার আলাপ যে ফলপ্রসূ হয়েছে, সে নিয়ে একমত সিংহভাগ দল। বিশেষ করে বিএনপি বলছে, দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করছেন, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে সরকারের উচিত কেয়ারটেকার মোডে যাওয়া। যদি সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে সামনের দিকে এগোনোর কোনো সুযোগ নেই। এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য যারা বিতর্কিত হয়েছে, ইতিমধ্যে একেবারে পরিষ্কারভাবে বিতর্কিত হয়েছে, তাদের কথায় বার্তায় আচরণে কার্যক্রমে, তো তারা তো সরকারে থাকলে তো সরকারের নিরপেক্ষতা বিঘ্নিত হবে।
তো সুতরাং আমরা তো এখন, আমি তো একটা কথা বলছি যে নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি, তো সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে, এবং কেয়ারটেকারের মোডে ঢুকলে আপনাকে কোনো বিতর্কিত লোক কেয়ারটেকার সরকারে থাকতে পারেনি। তবে জামায়াতে ইসলামীর মত, এই উপদেষ্টা পরিষদ দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। এজন্য কাজের মাধ্যমে প্রতিনিয়ত নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার তাগিদ তাদের। নিরপেক্ষ তার প্রমাণ রাখতে হবে, এবং তারা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন সেই মর্মে তাদের ভূমিকার মাধ্যমে প্রমাণ রাখতে হবে। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি যদি কেউ ঝুঁকে পড়েন অথবা তাদের ফেভারে যায় এমন কোনো বক্তব্য রাখেন, এমন কোনো আচরণ যদি করেন, তাহলে তো তারা নিরপেক্ষতা হারাবেন। আর এনসিপি বলছে প্রয়োজন অনুযায়ী উপদেষ্টা পরিষদে পরিবর্তন হতে পারে, তবে নির্বাচনের আগেই যাতে সংস্কার ও বিচারের প্রতিশ্রুতি পূরণ হয়। যে রিফরমেশনগুলোর কথা বলা হয়েছিল, যেটির মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেই জায়গাগুলো যদি গ্রহণযোগ্য করে ফেলতে পারে, সেই জায়গাগুলো যথাযথভাবে অ্যাড্রেস করে, তাহলে সেক্ষেত্রে উপদেষ্টা কমানো বাড়ানো সেগুলো প্রয়োজন অনুযায়ী এই হচ্ছে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেবে, যেন মিডনাইট ইলেকশন না হয়, ভুটচুরির ইলেকশন না হয়, আগে থেকে যেন ডিসাইডিং ফ্যাক্টরগুলো নিশ্চিত না হয়। সেই জন্যই হচ্ছে আমরা চাই বিচার ও সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচনে যাক। এবি পার্টির চেয়ারম্যান মনে করছেন, শুধু সরকার নির্বাচনমুখী হলেই হবে না, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন বড় রাজনৈতিক দল ও আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা। ফেব্রুয়ারির ইলেকশনটার আমি থ্রেড দেখি অন্য জায়গায়। অন্যান্য রাজনৈতিক দল যদি মানে একটা ভীতিকর পজিশনে বা পরিস্থিতিতে পৌঁছায় যে তারা প্রভাবশালী বা বড় রাজনৈতিক দলের দ্বারা তারা বাধাগ্রস্ত হচ্ছে, বা প্রশাসন সেখানে সঠিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না, বা প্রশাসনের হস্তক্ষেপ সেখানে প্রপারলি হচ্ছে না, নিরপেক্ষ হচ্ছে না, তখন কিন্তু নির্বাচন নিয়ে একটা সংশয় তৈরি হবে। তবে জুলাই সনদ প্রকাশ হলে নির্বাচনী রোডম্যাপ ও সরকারের করণীয় অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। দেশের নানা জায়গায় সাংবাদিকদের গ্রেপ্তার উদ্দেশ্য প্রণোদিত নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, সরকার নয়, সাধারণ মানুষের মামলায় 15 সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নিয়ে জামিন দিয়ে সরকারের হস্তক্ষেপ নেই বলেও দাবি করেন তিনি। একই অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনা সরকার যেসব নিয়ন্ত্রণমূলক আইন করেছিল তা এখন আর নেই। বিস্তারিত জানাবেন শাহাদাত অভ্র। বৃহস্পতিবার রাজধানীর সিডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজন করেছে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সংলাপের। উঠে আসে সাংবাদিকদের সুরক্ষা, বেতন ও সমসাময়িক সময়ে মামলা বাণিজ্যের কথা। এ সময় আইন উপদেষ্টা বলেন, 266 জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সরকার করেনি, মামলা করেছে সাধারণ মানুষ। সাংবাদিকতার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। জামিন দেওয়ার ক্ষেত্রে আমাদের আদালতের অনেকগুলো জিনিস বিবেচ্য থাকে। সেই বিবেচ্য জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে জামিনপ্রাপ্ত ব্যক্তি বের হয়ে একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যেতে পারেন কিনা, বা মামলার তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা। এইগুলি আপনার যখন জামিনযোগ্য অপরাধ থাকে সেসব ক্ষেত্রেও বিচারক সেগুলি বিবেচনায় নিয়ে থাকেন। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না, আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, গ্রেফতার সাংবাদিকদের জামিনের ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি, বিচার আইন অনুযায়ী চলছে। গণমাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে, ভিত্তিহীন, অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। স্বরাষ্ট্র পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স না পেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। তারপর হয়েছে, অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে, আমাদের ব্যর্থতা না এটা বলার প্রশ্নই আসে না, অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লার্ন করার। দেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন মন্তব্য করে প্রেস সচিব বলেন, গত 10 মাসে সরকার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমগুলোর যেন মুখ বন্ধ না হয়, তাতে সরকার সফল, কিন্তু কেউ সেদিকে লক্ষ্য না রেখে সরকারের বিরুদ্ধে মিথ্যা ছড়াতে ব্যস্ত। কেউ বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতার সম্ভাবনা, গণমাধ্যম খুবই স্বাধীন আছে, আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি না। আপনি যা ইচ্ছা লিখছেন, আমরা কিচ্ছু আমাদের তরফ থেকে কোনো, অবশ্যই যদি আপনি মিথ্যা দেখেন, ডিসইনফরমেশন ছড়ান, ডিসইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হয়েছে। আমি মনে করি গত 10 মাসে আমরা এই গভর্নমেন্ট তার সর্বোচ্চ চেষ্টা করেছে
জার্নালিজমের মানে জার্নালিস্টরা যাতে ফ্রি মানে তার মুখ বন্ধ যাতে না হয় সেই জন্য উইদাউট এনি ফিয়ার সেই জন্য তার জার্নালিজম করতে পারে। একই অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, আসছে নির্বাচন ও কার্যকর পদক্ষেপে গণমাধ্যম বড় ভূমিকা পালন করবে বলে আশা করেন তিনি। গণমাধ্যমে যে অরাজকতা হয়েছে এবং যেখানে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে এর প্রভাব কিন্তু নির্বাচনে পড়েছে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার ব্যাপারে একটা বিরাট ভূমিকা রেখেছে। গণমাধ্যমে কিন্তু আমাদের যে নির্বাচনে যেসব দোষ ত্রুটি এবং যেখানে পক্ষপাতিত্ব আছে, যেখানে বাড়াবাড়ি আছে এবং কোন রকম ওই যে কারচুপি হলে এবং ওই যে অতন্দ্র প্রহরীর ভূমিকা গণমাধ্যমকেই পালন করতে হয়। দেশের গণমাধ্যম খাতে কাঠামোগত সংস্কারের লক্ষ্যে জাতীয় গণমাধ্যম কমিশনের অধ্যাদেশ 2025 এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ 2025 দুটি গুরুত্বপূর্ণ খসড়া অধ্যাদেশ প্রণয়ন করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। শাহাদাত অপ্র, এখন, ঢাকা। নির্বাচনে অনিয়মের মামলায় গ্রেপ্তারকৃত সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে শুনানিতে ডামি নির্বাচনের কথা স্বীকার করেছেন হাবিবুল আউয়াল, তবে উপায় ছিল না বলে আদালতকে জানিয়েছেন তিনি। এ বিষয়ে সিএমএম আদালতে কথা বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, আমরা সরাসরি শুনব। কিন্তু আজকে আমরা দেখছি যে রাষ্ট্রদ্রোহ এবং অর্থ আত্মসাৎ এবং হচ্ছে গিয়ে প্রতারণা বেশ কয়েকটি ধারা নতুন করে যুক্ত হয়েছে। এগুলো কিভাবে যুক্ত হলো একটু যদি বলতেন। আপনারা জানেন যে আমাদের ক্রিমিনাল যে প্রসিডিউর আছে সেখানে বলা আছে একজন ইমপ্রুভমেন্ট সে একটা ঘটনা যদি থানা বা কোথাও কোনো কর্তৃপক্ষ আমাদের কোনো ল ইনফোর্স এজেন্সির কাছে ইনফর্ম করে, এটাই আমার যথেষ্ট। এরপরে যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্তের স্বার্থে তিনি তার এই মামলার কোন কোন ধারায় এই মামলাটাকে উনি আনয়ন করবেন তিনি স্থির করবেন। এবং এছাড়াও প্রাথমিক তদন্তে যদি উনি যে ধারাগুলিতে অগ্রসর হওয়ার পরে যদি দেখেন যে এই ঘটনা তদন্ত করতে গিয়ে আরো ধারার সঙ্গে এখানে পাওয়া যাচ্ছে, সেগুলিও উনি সংযোজন করার জন্য বিজ্ঞ আদালতে উনি উপস্থাপন করতে পারেন। গতকালের সেই রিমান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে দেখতে পেয়েছেন যে এই ঘটনার সঙ্গে আরো বিষয়গুলি জড়িত হয়েছে, সেই জন্য তিনি দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালতে তার গত কয়েকদিনে তদন্ত এবং জিজ্ঞাসাবাদের বিষয়গুলি দরখাস্ত আকারে এবং কেস ডকেট আদালতে উপস্থাপন করার কারণে তার বিরুদ্ধে এই ধারাগুলি সংযোজন করা হয়। মাননীয় বিচারক বলছিলেন যে ওনার কাছে জাতির একটু বাড়তি প্রত্যাশা ছিল, তো যদি ওনার কাছে তখনই মনে হয় যে ডামি নির্বাচন হয়েছে তাহলে উনি রিজাইন দিতে পারতেন এবং সবাইকে বিষয়টা জানাতে পারতেন, কিন্তু উনি তখন বলছিলেন যে তার পক্ষে বিষয়টা সম্ভব ছিল। উনি আদালতে কি বলেছেন একটু যদি বলতেন। উনি আদালতে নিজকে সেভ করার জন্য সমস্ত বক্তব্য সে সরকারের উপর এবং জনগণের উপর দায় চাপিয়ে দিচ্ছেন এবং রাজনৈতিক নেতাদের উপরে দায় চাপিয়ে দিচ্ছেন, জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন, সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। এটা সে নিজকে সেভ করার জন্য। আমরা বলছি যে না, আপনার এটা জাস্টিফাই করার কোনো আপনার কর্মকাণ্ড অবৈধ এবং অপরাধমূলক যে কাজ, এটা আপনি নিজে অন্যের উপর দোষ চাপিয়ে নিজকে বাঁচানোর জন্য বা নিজের কর্মকাণ্ডকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। যেহেতু এটা সাংবিধানিক পদ, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যখন নির্বাচন হয় সকল দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের কাছে দায়িত্ব হয়। রাষ্ট্রের সকল যারা নির্বাচন সংক্রান্ত কাজ সকল কর্মচারী নিয়োজিত থাকে এবং বিভিন্ন ডিসিএসপি সহ বিভিন্ন এবং পুলিশ বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সি সবাই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের আন্ডারে থাকে। অতএব নির্বাচনে অনিয়ম কারচুপির দায়ে মামলায় আদালতে তোলা হয়েছে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে। এ বিষয়ে ব্রিফ করছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, আমরা সরাসরি শুনছিলাম। শহীদ আবু সাইদ হত্যা মামলায় তদন্ত শেষ হয়েছে, এতে 30 জনের সম্পৃক্ততা মিলেছে। রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এ মামলায় 4 আসামি ইতোমধ্যে কারাগারে রয়েছেন। বিস্তারিত থাকছে মুজাহিদ শুভর প্রতিবেদনে। গুলি খাইছে একটা। বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রংপুরের আবু সাইদ। অসীম সাহসী এই যুবককে দেখে এরপর মৃত্যুর মিছিলে যুক্ত হয় হাজারো নাম।
চলতি বছরের 13 জানুয়ারি শহীদ আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এ মামলায় 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্ত করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানকে। বর্তমানে কারাগারে আছেন পুলিশ কর্মকর্তা, ছাত্রলীগ নেতা সহ 4 জন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত, পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নিরস্ত্র আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন, এবং যারা গুলি করেছে তারা আসামি। কে গুলি করেছে সেটাও কি আইডেন্টিফাই করেছে এবং আপনাদেরকে পূর্বে বলা হয়েছে কে তাকে গুলি করেছে। 2 জন তাকে গুলি করেছে সরাসরি, তাদের কথা বলা হয়েছে। আর আদেশদাতাকে এটা আমরা আগে বলেছি আপনাদের। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক। 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। এখন ঢাকা। সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 9,314টি শিক্ষা প্রতিষ্ঠানের 12,51,111 পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার কেন্দ্রগুলোতে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। তবে সপ্তাহের শেষ কর্মদিবসে এইচএসসি পরীক্ষার প্রথম দিন রাজধানীতে যানজটের ভোগান্তির অভিযোগ অনেক অভিভাবক ও পরীক্ষার্থীর। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। দেশে একই সঙ্গে ডেঙ্গু এবং করোনা আক্রান্তের হার বাড়ছে। এমন সময়ে শুরু হলো 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাড়তি সতর্কতা হিসেবে কেন্দ্রে মাস্ক পরে প্রবেশ করছে বেশিরভাগ পরীক্ষার্থী। যারা নিয়ে আসেনি তাদেরকে মাস্ক দিচ্ছে কেন্দ্র থেকেই। রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজারও। এ দৃশ্য রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্রের। তবে সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে আসতে নিত্য ভোগান্তি যানজট পোহাতে হয়েছে অনেককেই। অনেক জ্যামের মধ্যে ছিলাম, ওইখানে আর কি আমি নিজে অ্যাক্সিডেন্ট হয়েছি, রিস্কার থেকে পড়ে গেছি আর কি। টেকনিক্যাল থেকে আসতে প্রায় 2 ঘন্টার উপরে লাগছে। আমরা আস্তে আস্তে বাচ্চা ঢুকতে ঢুকতে 10টা 2 ঢুকছে। শুধু আমার বাচ্চার কথা না, আরো সব বাচ্চাদের দেখলাম যে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছে, দৌড়াতে দৌড়াতে আসতেছে। তারপর অনেক বাচ্চা পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরেও ঢুকছে। এবছর সারা দেশে একযোগে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 2,997টি কেন্দ্রে 12,51,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, যেখানে ছাত্রের চেয়ে 15,000-এর বেশি ছাত্রী রয়েছে। তবে গত বছরের চেয়ে এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কমেছে। পরীক্ষার প্রথম দিন ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, ডেঙ্গু ও করোনা সামলে সব পরীক্ষা যেন নেওয়া যায়, সেজন্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা, সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে, সেন্টারগুলোকে, এবং সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে। প্রশ্নফাঁস যেন না হয় সেজন্য বিগত সময়ের অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে। পরীক্ষার ফলাফল দ্রুত দেওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব। এদিকে প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়েছেন পরীক্ষার্থীরা। অনেক ভালো ছিল, পরীক্ষা অনেক ভালো হয়েছে, সহজ হয়েছে প্রশ্ন। এমসিকিউ সাইডটা একটু কঠিন হয়েছিল তুলনামূলক। রিটেনটা অনেক ইজি, এমসিকিউটা একটু হার্ড আসছে আর কি। সবই লিখে আসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। এইচএসসি ও সমমানের এই যে পরীক্ষা, তা প্রত্যেক শিক্ষার্থীর জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই শিক্ষার্থীরা বলছে তারা যেন শেষ দিন পর্যন্ত নির্বিঘ্নেই সব পরীক্ষা দিতে পারে, যেখানে করোনা কিংবা ডেঙ্গুর কোনো বাধা থাকবে না। ফরহাদ বিন নূর,
এখন ঢাকা। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো প্রথম দিনের এইচএসসি পরীক্ষা। ময়মনসিংহ যশোর বোর্ডে এমসিকিউ প্রশ্ন কঠিন হয়েছে বলে জানিয়েছেন অনেক শিক্ষার্থী। গেল বছরের তুলনায় বেশিরভাগ বোর্ডের শিক্ষার্থী কমলেও রাজশাহী ও ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। প্রথম দিনে পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বিস্তারিত থাকছে শামীমা রহমান শাম্মীর প্রতিবেদনে। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে থেকেই কেন্দ্রের সামনে ভিড় বাড়তে থাকে শিক্ষার্থী ও অভিভাবকদের। পরীক্ষা শুরুর 1 ঘণ্টা আগে খুলে দেওয়া হয় প্রধান ফটক। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা এবং নিয়ম কানুন মেনে প্রবেশ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বোর্ডে এবার ৩০৭টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখের বেশি শিক্ষার্থী, যা গেল বছরের তুলনায় ৪,০০০ কম। ডেঙ্গু ও করোনা সচেতনতায় নেওয়া হয় বাড়তি সতর্কতা। নিরাপত্তা নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে জারি করা হয় ১৪৪ ধারা। পরীক্ষা শেষে লিখিত পরীক্ষা কঠিন হওয়ার কথা জানান শিক্ষার্থীরা। পরীক্ষা ঠিকই ছিল, এনভায়রনমেন্টও অনেক ভালো, আর টিচারগুলোও অত বেশি স্ট্রিক্ট ছিল না, আর এমসিকিউ অনেক ইজি ছিল, সিকিউটাও ছিল। আলহামদুলিল্লাহ আজকের পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্ন বেশি কঠিন হয় না, বেশি সোজা হয় নাই। বরিশাল বোর্ডের অধীনে ১৪৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষা। গত বছর অটোপাস থাকার কারণে অনেক অনিয়মিত শিক্ষার্থী পাশ করায় এবার শিক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তবে এবছর বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় কেন্দ্রগুলোতে নেওয়া হয় বাড়তি সতর্কতা। পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরীক্ষার মান ভালো হয়েছে, কোশ্চেন ভালো হয়েছে, হল যেরকম গেছে আমরা যেরকম প্রত্যাশা করছি সেরকমই পাইছি। এমসিকিউ অংশটা একটু কঠিন ছিল, বাট ওভারঅল এভারেজ ছিল, কঠিনও না মানে একদম সহজও না। গত কয়েক বছর বন্যার ভোগান্তি থাকলেও এবারে নির্বিঘ্নে সিলেট বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৯,০০০ শিক্ষার্থী। এবারে পরীক্ষার্থী কমেছে ১৩,৪৮২ জন। শিক্ষার্থী কমার মূল কারণ হিসেবে অভিভাবকের অসচেতনতা ও প্রবাসে চলে যাওয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন শিক্ষকরা। যথাসময় পরীক্ষা শুরু হয় ময়মনসিংহের ৪ বিভাগের ১০৬টি কেন্দ্রে, যেখানে ছাত্র ৩৭,৩৩৭ জন ও ছাত্রী ৪১,৬৫৭ জন। তবে গেল বছরের তুলনায় ৬০০ শিক্ষার্থী বেড়েছে এই বোর্ডে। প্রথম দিনের লিখিত পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও এমসিকিউ পরীক্ষার কঠিন হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। প্রশ্ন মানসম্মত, কিন্তু অবজেক্টিভটা একটু হার্ড হয়েছে। এমসিকিউতে মাঝে মাঝে কিছু লাইন তুলে দেয়, তো ওইগুলো আর কি বলে কি প্রকাশ পাইছে, ওইগুলো আর কি বেশি ভুল হয়। হার্ড লাগে নাই তেমন একটা, কারণ প্রস্তুতি ভালো ছিল তো। এদিকে শিক্ষানগরী রাজশাহীতে এবারে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১,৩৩,৬১৩ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৪,৫০০-এর বেশি। যতটা ভাবছি যে অনেক হার্ড হবে, কিন্তু ততটাও না, অনেক ভালো আমরা এক্সাম দিয়েছি। কোশ্চেন অনেক ইজি ছিল, আমাদের অনেক ভালো, সব মিলিয়ে এক্সাম অনেক ভালো হয়েছে। এদিকে আগের বছরের তুলনায় ৬,০০০ কম শিক্ষার্থী নিয়ে শেষ হয়েছে যশোর বোর্ডের প্রথম দিনের পরীক্ষা। এবারে ৫৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১,১৬,৩১৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে ২৪০টি কেন্দ্রে। শামীমা রহমান শাম্মী, এখন। ইশরাক ইস্যুতে অচলাবস্থা শেষে প্রায় 1.5 মাস পর নগর ভবনে প্রবেশ করেছেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন নাজমুল সাকিব। সাকিব, প্রশ্ন জানতে চাচ্ছি আপনার কাছে যে নগর ভবনে কাজ শুরু হয়েছে কিনা এবং প্রশাসক কি বলছেন, ইশরাক হোসেনের সমর্থকদের কাউকে কি সেখানে দেখতে পেয়েছেন কিনা? প্রশাসক কিন্তু আজকে ঠিক ১:৩০টার পরপরই নগর ভবনে প্রবেশ করেছেন এবং তিনি প্রবেশের পর কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। তাদের সঙ্গে নিয়ে তিনি তার যে অফিস কক্ষ রয়েছে, প্রশাসকের যে কার্যালয়, সেখানে তিনি প্রবেশ করেছেন এবং সেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছি যে যারা নগর ভবনের কর্মচারী আছেন তারা কিন্তু জড়ো হয়েছিলেন। তাদেরকে তিনি একটি দিক নির্দেশনা দিয়েছেন যে আগামী দিনে আসলে কিভাবে কাজ করতে হবে এবং ঠিক কিছুক্ষণ পরে কিন্তু একটি মিটিংও হওয়ার কথা যারা নগর ভবনের আসলে কর্মকর্তা আছেন তাদের সঙ্গে, যে ঢাকা নগরে যে ডেঙ্গু সমস্যা সহ নানা ধরনের যে সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্যাগুলো
সমস্যাগুলো নিরসনে কিভাবে কি করা যায় এবং দীর্ঘ একটা সময় অর্থাৎ মে মাসের 14 তারিখ থেকে আজকে 26 তারিখ জুন মাসের প্রায় 1.5 মাসের মতো বলা যায় যে এই দেড় মাস কিন্তু এক প্রকার অচল অবস্থায় ছিল এই নগর ভবনের কার্যক্রম। সেই কার্যক্রম আসলে সে থেকে কিভাবে উত্তরণ করা যায় তার জন্য কিন্তু তারা আসলে এই মিটিংটি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আজকে সকাল থেকে কিন্তু এখানে অবস্থান করেছি এবং সকালে দেখতে পেয়েছি যে ইশরাক হোসেনের বলা যায় যে 20 থেকে 25 জন সমর্থক কিন্তু এখানে জড়ো ছিলেন। তবে তারা ঠিক 12:30 একটার মধ্যেই কিন্তু এই নগর ভবনটি রয়েছে, যে কার্যালয়টি আছে সেখান থেকে তারা চলে যান এবং তার পরপরই 1:30টা নাগাদ কিন্তু যে প্রশাসক শাহজাহান মিয়া তিনি কিন্তু প্রবেশ করেছেন এবং আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে বিগত সময় প্রায় 1.5 মাস আসলে অচল অবস্থা ছিল তা থেকে কিভাবে উত্তরণ করা যায় কিংবা কি পরিকল্পনা নিয়েছেন। তিনি যেটা বলছেন যে বিগত সময় নিয়ে আসলে তিনি কথা বলতে চান না, যেহেতু ঢাকা শহরে ডেঙ্গুর একটা প্রকোপ দেখা দিয়েছে, কিভাবে ওয়ার্ডগুলোকে আরো উন্নত করা যায় এবং ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় তার জন্য ঔষধের যে ডোজ সেটা আসলে দ্বিগুণ করার তার একটা পরিকল্পনা আছে এবং ওয়ার্ডগুলোর যারা এখন দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে বসে একটি দিক নির্দেশনা তিনি জানাবেন বলে জানিয়েছেন। এবং বলাই যায় যে নগর ভবনে যেহেতু 1.5 মাস পর তিনি আসলে প্রবেশ করেছেন এবং আগামী দিন হয়তো বোঝা যাবে যে এই যে ডেঙ্গুর যে একটা প্রকোপ সেটা আসলে কিভাবে দূর করা যায় এবং এই যে প্রশাসক 1.5 মাস পর প্রবেশ করলেন তার মাধ্যমে আসলে মানুষ কিংবা নগরের যারা মানুষ আছেন তারা কিভাবে উন্নত সেবা পাবেন সেটা আসলে দেখার বিষয়। এই ছিল নগর ভবন থেকে সবশেষ। মিম, 6 বছরে দেশে মাদকাসক্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। চোরাচালানে ব্যবহার হচ্ছে নারী ও শিশুদের, আর এসবের কারণে দেশের মূল্যবোধ ও অর্থনীতিতে প্রভাব পড়ছে দাবি করে কঠোর হাতে দমনের কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানালেন মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণ করা হবে। বিস্তারিত থাকছে আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। দেশের প্রায় 83 লাখ মানুষ এখন মাদকাসক্ত, যার মধ্যে বেশিরভাগই পুরুষ। আসক্তি রয়েছে নারী ও শিশুদের মধ্যেও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। এর আগে 2018 সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সমীক্ষায় মাদকাসক্ত মানুষের সংখ্যা ছিল 36 লাখ। এই দুই পরিসংখ্যানের পার্থক্যই বলে দিচ্ছে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। এমন বাস্তবতায় দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে অব্যাহত থাকবে কঠোর অভিযান। সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যক্রম আরও বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের একান্ত সদিচ্ছা এবং ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা 2024 প্রণীত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক চোরাচালানে শিশু ও নারীদের ব্যবহার করা হচ্ছে, আর এই মাদকের থাবায় ধ্বংস হচ্ছে যুব সমাজ। মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক বিরোধী প্রচার কার্যক্রমে আরও জোরদার করতে হবে। এই সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতামাতা, সুশীল সমাজ, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাদকের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়, সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। পরিকল্পিত বনায়নের লক্ষ্যে চলতি বছরে রাজধানী ও এর আশেপাশের এলাকায় 5 লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। থাকলেই হলো না, বসবাসের অযোগ্য নগরীগুলোর মধ্যে দেখলাম সবসময় দেখে আসছি যুদ্ধ বিধ্বস্ত দুইটা দেশের পরেই আমাদের অবস্থান। তো এটা তো আমাদেরকে বসে ভাবতে হবে যে কেন আমরা এই অবস্থানে পড়লাম। বন অধিদপ্তর আমাকে ঢাকার যে বিভিন্ন এলাকা আমরা ভাগ করি সেই বিভিন্ন এলাকা ধরে একটা কর্ম পরিকল্পনা দেবে, যেটা আমরা সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করব এবং তারপরে আবার আপনাদের কাছে ফেরত আসবো জানাতে যে আসলে আমাদের যে উদ্দেশ্য তার কতটুকু আমরা সাধন করতে পেরেছি।
শাফিন, নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি জাহাজ। সকালে খুলনা নেভাল বার্থে পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা এই 3টি জাহাজ উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান। এ সময় নৌবাহিনীর প্রধান বলেছেন যে নিজস্ব সক্ষমতায় এরকম জাহাজ, আধুনিক জাহাজ এবং সরঞ্জামাদি তৈরি নৌবহরকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি ক্যাপ্টেনের হাতে কমিশনিং ফরমান তুলে দেন নৌবাহিনীর প্রধান। এ নিয়ে আমরা দেখব তরিকুল ইসলামের প্রতিবেদন। ত্রিমাত্রিক নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি ডাইভিং বোর্ড পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙা বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে। অত্যাধুনিক উড়োজাহাজ ও সাবমেরিন। বৃহস্পতিবার খুলনা নেভাল বার্থে জাহাজ 3টির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানের রীতি অনুযায়ী বোটগুলোর অধিনায়কদের কমিশনিং ফরমান তুলে দেন তিনি। বাংলাদেশ নৌবাহিনী আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণ ও সরঞ্জামাদি তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করে তুলেছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের ধারাবাহিকতায় আজ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙা আমাদের নৌবাহিনীতে সংযোজিত হতে চলেছে। স্বাধীনতা যুদ্ধে নৌবাহিনীর অবদানের কথা উল্লেখ করে নৌবাহিনী প্রধান বলেন, নতুন এই ডাইভিং বোর্ড সমুদ্রে নিরাপত্তা ও অপারেশন সহ উদ্ধার অভিযান পরিচালনা এবং দুর্যোগ ও ত্রাণ তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে বাংলাদেশ নৌবাহিনীর ত্রিমাত্রিক সক্ষমতা আরও বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বিশাল সমুদ্র অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে যুদ্ধ ও শান্তিকালীন বিভিন্ন কর্মকাণ্ড এবং উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 2021 সালের 10 জুন খুলনা শিপইয়ার্ডে ডাইভিং বোট 3টির নির্মাণ কাজ শুরু হয়। টেস্ট ট্রায়াল শেষে গত 6 মে ডাইভিং বোটগুলো বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়। তরিকুল ইসলাম, এখন খুলনা। দেশের বাইরের খবর। ইরান ও ইসরায়েলের মধ্যে শিগগিরই আবারও সংঘাত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের বিপ্লবী গার্ড বলছে তাদের সেনারা বন্দুকের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছেন। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর মন্তব্যের একদিন পরই নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন ট্রাম্প। বিস্তারিত থাকছে তানভীর জনির প্রতিবেদনে। ইরান ও ইসরায়েল দুই পক্ষেরই দাবি তাদের নিজেদের শর্তেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাশাপাশি দুই পক্ষই সংঘাতে নিজেদের জয়ী বলছে। তৃতীয় পক্ষ হিসেবে সংঘাতে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কৃতিত্ব নিতে মরিয়া। মূলত ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব এবং হুমকির পরই উত্তেজনা কমতে শুরু করে মধ্যপ্রাচ্যে। তবে বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিরতি ভঙ্গুর, কারণ ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হলেও তাদের মধ্যে শান্তি চুক্তি হয়নি। আপাতত সংঘাত থামলেও দুই পক্ষই হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে উভয় পক্ষই, যা ক্ষুব্ধ করে তোলে ট্রাম্পকে। ইসরায়েলের উপর ব্যাপক ক্ষোভ ঝাড়েন তিনি। তবে ঠিক একদিন পরই আবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মহান নেতা বলে আখ্যা দেন ট্রাম্প। চলমান দুর্নীতি মামলা থেকে নেতানিয়াহুকে রক্ষার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে ইসরায়েলের এমন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হাস্যকর। মামলা এবং বিচার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। এমন অবস্থায় আবারও বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। নেটো শীর্ষ সম্মেলনের সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যে কোনো সময় আবারও শুরু হতে পারে সংঘাত। They fought very, very hard and very viciously, very violently, and they were both satisfied to go home and get out. And can it start again? I guess someday it can. It could maybe start soon. নেটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প আশ্বস্ত করে বলেন, আগামী সপ্তাহেই পরমাণু ইস্যু নিয়ে ইরানের সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি নিয়ে খুব একটা আগ্রহী না ওয়াশিংটন। We're going to talk to them next week with Iran. We may sign an agreement. I don't know. To me, I don't think it's that necessary. I mean, they had a war, they fought. Now they're going back to their world. I don't care if I have an agreement or not. এদিকে ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর শত্রুপক্ষকে সতর্ক করে বলেন, কেউ যদি ভুলেও ইরানকে লক্ষ্যবস্তু বানায় তাহলে তাদের শক্ত জবাব দেয়া হবে। دستشون روی ماشه است اگر خطایی از طرف دشمن صورت بگیره حتما مثل 12 روز گذشته مقابله مثل جانانه انجام خواهیم داد.
এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইরানি দূতাবাসের কাছে সমাবেশ করে হিজবুল্লাহ গোষ্ঠীর সমর্থকরা 12 দিনের সংঘাতে ইরানের জয় দাবি করে উদযাপন করে তারা। قل جزء من الوفا لدولة اللي وقفت معنا من 40 سنة لهلا ضد الظلم، ضد الاستبداد، ضد الاحتلال. صراحة للشعب الإيراني للسيد علي الخامنئي عجل الله يقويه والله ينصره على أعداء والله يكسر إسرائيل وأعوانه। যুদ্ধবিরতির পর কিছুটা স্বস্তি ফিরেছে মার্কিন শেয়ার বাজারে। নাসদাক ও S&P 500-এর শেয়ার দর বেড়েছে যথাক্রমে 0.33 এবং 0.2%। এনভিডিয়ার বাজার মূল্য রেকর্ড $3.75 ট্রিলিয়ন উন্নীত হয়েছে, যার মাধ্যমে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে রূপান্তরিত হয়েছে এনভিডিয়া। তানভীর জনি, এখন বিশ্ব। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তেহরানে অবস্থান করা 28 বাংলাদেশি নাগরিক প্রথম দফায় দেশে ফিরেছেন। বুধবার দুপুরে তারা তেহরান থেকে সড়ক পথে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে রওনা দেন। প্রত্যাবাসিত এসব বাংলাদেশি করাচি থেকে বিমানযোগ দুবাই হয়ে শুক্রবার নাগাদ ঢাকায় ফিরবেন। এখন পর্যন্ত ইরান থেকে দেশে ফেরার জন্য 250 বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে। তবে যুদ্ধবিরতি ঘোষণায় নিবন্ধন করা অনেকেই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের কাছে দেশে ফিরতে ইচ্ছুক 92 জন বাংলাদেশের তালিকা হস্তান্তর করলে পাক সরকার আটকে পড়া বাংলাদেশিদের করাচি হয়ে ঢাকা ফেরার অনুমোদন দেয়। শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। সাবেক সিএসি হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড শুনানিতে জামিন নির্বাচনের কথা স্বীকার, বললেন উপায় ছিল না। ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনায় ইইউর স্বস্তি। মিলারের সঙ্গে বৈঠক শেষে আমির খসরু তত্ত্বাবধায়ক সরকার বহালের দাবি সালাউদ্দিন আহমেদের। শহীদ আবু সাইদ হত্যা মামলার 30 জনের সম্পৃক্ততা মিলেছে, তদন্ত শেষ। রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। সাংবাদিকতা নয়, সাধারণ মানুষের মামলাতেই গ্রেপ্তার 15 সাংবাদিক, দাবি আইন উপদেষ্টার। সরকারের বিরুদ্ধে অনলাইনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। এবং ডেঙ্গু করোনার সতর্কতার মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু। 11 বোর্ডের 12.5 লাখের বেশি পরীক্ষার্থী। দ্রুত ফল প্রকাশের আশা শিক্ষা উপদেষ্টার। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন আর ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/echontv।